কবি যতীন্দ্রমোহন সেনগুপ্ত নামটা কারোর কাছে অজানা নয়। বাড়ি পূর্ব বর্ধমানের কালনায় হলেও তার শৈশব কাটে ভিটা বাড়িতেই। শুধু তাই নয়, তার পরবর্তীকালেই তার বাবা এবং তার উত্তরসূরি অনেকে এখানে ছিলেন, কিন্তু পরবর্তীকালে পরিবারের সদস্যরা কাজের সুবাদে অবৈষয়িক হওয়ার ফলে একটা সময় চলে যান শান্তিপুরের বিভিন্ন চর এলাকায়। দুটি পরিবারের ওই বাড়িতেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকার কথা। মহতের উদার মানসিকতার জন্য যে মঞ্জুর পরিবারের সদস্যরা এরপর বহুদিন তারা কেউ যোগাযোগ রাখতে পারেননি, আর সেই সুযোগে আশ্রিত এই দুই পরিবার নানান বিষয়ে সম্পূর্ণ জমি অধিগ্রহণ এবং অন্যান্য ব্যবহারযোগ্য জিনিসপত্র বিক্রি করে দেন, এমনটাই অভিযোগ উঠে এসেছে দীর্ঘদিন ধরেই। এই ব্যাপারে প্রশাসনিক মহল থেকে যখন বিডিও, পঞ্চায়েত প্রধান যে যখন দায়িত্বে থাকে, প্রত্যেকেই সারা বাংলা খ্যাত এই যতীন্দ্রমোহন সেনগুপ্ত তার কাজলা দিদি সহ হাট ইত্যাদি বিভিন্ন কালজয়ী কবিতা তিনি উপহার দিয়ে গেছেন আমাদের সকলকে। পুনরুদ্ধারের চেষ্টা চলছে তার সেই সমস্ত জন্মভিটা, বসত ভিটা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিন আগে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন কবির মূর্তি উন্মোচন হোক বা জমি রক্ষা হোক বা পুরনো স্মৃতি সেগুলোকে রক্ষা হোক। আমরা তখন আমি নিজে ক্লাস 11-এ পড়তাম। আমি আর আমাদের সহযোগী বন্ধু ছিলেন অমিত রায়। আমরা শান্তিপুরে প্রকাশ স্যারের কাছ থেকে টিউশন পড়ে ফিরে আসার পথে আমরা ভাবলাম যে হরিপুরে কিছু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। তখন মাথায় এলো, আমি অমিতকে বললাম, দেখ হরিপুরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত একজন খুব বড় মাপের কবি, অবহেলায় পড়ে আছে। আমাদের আগের জেনারেশন হয়তো কিছু করেছিল, সেইভাবে উদ্যোগটা তারা নেয়নি। সে 2012 সাল থেকে আমাদের প্রথমে 3টে উদ্যোগ ছিল। 1, জায়গাটাকে সংরক্ষণ করা। 2, একটা পাঠাগার বা সংরক্ষণ কেন্দ্র যতীন্দ্রনাথ সেনগুপ্তকে নিয়ে করা। 3 নম্বর, মূর্তি প্রতিষ্ঠা, যেটা এতদিন পর বিভিন্ন বাধা বিপত্তিকে কাটিয়ে আমরা বসাতে পারলাম। অবশ্যই সেটা আপনারা ভালোভাবেই জানেন, আপনাদের সংবাদপত্রে এই বিষয়ে প্রচুর সংবাদ পরিবেশন হয়েছে। আমরা অবশ্যই প্রত্যেকটি পত্র পত্রিকা এবং নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাবো আমাদের পাশে থাকার জন্য। আচ্ছা, এবার অন্যান্য বারের তুলনায় এবারে কি একটু বাড়তি আলাদা? কারণ কবির নাতি এসেছিলেন স্বয়ং তিনি নিজে, তাহলে তথ্যভিত্তিক জানতে, যেটা জমিজট বা অন্যান্য প্রমাণ লোপাট, বিভিন্ন রকম তার কবির ব্যবহার্য জিনিসপত্র উধাও, এ সমস্ত নানান বিষয়ে উদ্ঘাটন করতে কি সুবিধা হবে, কি মনে হচ্ছে? দেখুন, আমরা চেষ্টা করেছিলাম কবির পরিবারের সঙ্গে যোগাযোগ করার। অনেকের সাথে যোগাযোগ করেছিলাম, তারা হয়তো ভয় পেয়েছিলেন যে আসবো একটা গণ্ডগোল। সেই দিক থেকে আমরা যখন ফেসবুকে, আমরা কাউকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে পারিনি, আমরা ফেসবুকের মাধ্যমে কবি অনুরাগী সকলকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। তখন উনি দেখে আমাকে আজ সকালে ফোন করেছিলেন এবং আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা অবশ্যই আসুন, হয়তো আগামীতে উদ্ঘাটন হতেও পারে, জায়গাটা আমরা পুরোটা পেলেও পেতে পারি, হয়তো লাইব্রেরি হতেও পারে। আমরা আশাবাদী মানুষ। এখনো পর্যন্ত কি আপনারা যেটুকু ঘিরতে পেরেছেন তার সেটা কি পূর্ণ জায়গা, নাকি তার কিছুটা অংশ মাত্র? খুবই সামান্য। যে পরিমাণ জমি কবির আছে তা অতি সামান্য। এই জমি জটের সম্পর্কে প্রধান বীরেন মাহাতো তিনি বললেন সহযোগিতা করবেন। এর আগে বিডিও বা এর আগের প্রধান সকলেই সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তা প্রকৃতপক্ষে আপনারা সেটা উদ্ধার করতে গিয়ে পেয়েছেন এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত সেইভাবে পারিনি। আমরা প্রশাসনিক পদে যিনি আসছেন তাকে রিকোয়েস্ট করি এই বিষয়টা একটু দেখতে। এখনো পর্যন্ত সেইভাবে কোনো উদ্যোগ পাই। আমরা শুধু আমাদের কমিটিকে এইটা বলছি না, গ্রাম পঞ্চায়েত সংরক্ষণ করুন। পঞ্চায়েতের জায়গা হলে অবশ্যই সেটা সবার অধিকার থাকবে, গ্রাম পঞ্চায়েতের বিষয়টা সংরক্ষণ করে। তার মানে একটি মূর্তি উন্মোচনটা শুধু পারলেন আপনারা, এখনো পর্যন্ত জমি পুনরুদ্ধার করতে পারেননি? জমি পুনরুদ্ধার করতেও পারেনি, এই জন্য আমাদের পাঠাগার উদ্যোগটা পিছিয়ে পড়ছে ক্রমশ। তো আগামীতে কি মনে করছেন, পাঠাগারটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে? এই যে এত মানুষজন আজকে এসছেন সকলেই, আমরা আশাবাদী। এত মানুষের আগ্রহ দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। প্রথম যখন এসে খুব কম সংখ্যক মানুষ আমাদের পাশে ছিলেন, সেদিক থেকে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছে। তবে নতুন জেনারেশন গেমের প্রতি আসক্ত হয়ে যাওয়ায় সেইভাবে এগিয়ে আসছে না। আমরা আপনাদের মাধ্যমে হরিপুর অঞ্চল বা শান্তিপুর অঞ্চলের, যেহেতু কবিটা শুধুমাত্র হরিপুরে একার কবি নয়, সবাইকে আহ্বান করব, আসুন না। বিশেষ করে নতুন জেনারেশন যারা আসছে, গেম থেকে একটু বেরিয়ে একটু সামাজিক কাজ করব, সংস্কৃতিকে নিয়ে আমরা বেঁচে থাকি।
এই মূর্তি উন্মোচন হলো, এই মূর্তির খরচ কীভাবে জোগাড় করলেন আপনারা? এই মূর্তির খরচ সম্পূর্ণভাবে শুধু শান্তিপুর না, শান্তিপুরের বাইরে থেকেও বিভিন্নভাবে সকলের সহযোগিতা নিয়ে টোটাল যেটুকু কাজ আমরা করতে পেরেছি সেটুকু হয়েছে। আমাদের একক উদ্যোগ নয়, সকলের সহযোগিতা। আপনার নাম পরিচয়? সুমন্ত ব্যানার্জি। প্রধান ছিলেন অন্যজন, তারাও এখানে এসেছিলেন, বিডিও স্বয়ং নিজে চেষ্টা করেছেন, কিন্তু জমি জট একটা রয়েই গেছে। আমরা ওনার পরিবারের সঙ্গে কথা বললাম যে তাদের আরও সম্পত্তি বা যা কিছু ছিল এখানে সেটা হিসাব মতন বেদখল হয়ে গেছে। এ ব্যাপারে যা স্মৃতিরক্ষা কমিটি যে উদ্যোগ নিচ্ছে তাতে আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে পাশে থাকবেন? হ্যাঁ, পঞ্চায়েতের পক্ষ থেকে আমি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যে স্মৃতিরক্ষা কমিটি যারা সভাপতি, সেক্রেটারি এবং যারা কমিটি রয়েছেন সদস্য, তাদেরকে বলেছি আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং পাশে থেকে যে জমি জটের সমস্যা, সেই সমস্যার সমাধান করব। আচ্ছা, এই আজকে উদ্বোধন হলো মূর্তির ক্ষেত্রে, কিভাবে দেখছেন বিষয়টি? এটা তো আপনার পঞ্চায়েতের মধ্যে পড়ছে এবং একজন বিখ্যাত কবি, তাতে তো শান্তিপুর শুধু না, নদিয়া শুধু না, সারা পশ্চিমবঙ্গের গর্ব। কি বলবেন? দেখেন, আমরাও জানি যে শান্তিপুরে না, পুরো আমাদের হরিপুরে না, পুরো পশ্চিমবাংলার একটা গর্ব। যেহেতু কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর পিতে ভিটে বসত বাড়ি এইখানেই ছিল এবং যেহেতু কবি যতীন্দ্রনাথ স্মৃতি রক্ষা কমিটির যারা সদস্যরা উদ্যোগ নিয়ে যেটা মূর্তির উন্মোচন করেছে, তাতে আমি খুশি এবং সহমত। আমি ওদের পাশে ছিলাম এবং সামনের দিনেও পাশে থাকার চেষ্টা করব এবং যে সমস্যা কিছু রয়েছে সেক্ষেত্রে সব রকম সহযোগিতা আমি আমার পক্ষ থেকে করব। আচ্ছা, এবার একটা বাড়তি পাওনা হলো, সেটা হচ্ছে কবির পরিবারের কেউ এই প্রথম আসলেন কোনো একটা অনুষ্ঠানে, তো সেক্ষেত্রে কি মনে করছেন, আরও সুবিধা হলো কাজটা? হ্যাঁ, কবির যে পরিবারের পক্ষ থেকে যিনি এসেছিল তিনি আমার সঙ্গে কথা হয়েছে এবং উনি যেহেতু পরবর্তীকালেও বলেছে যে আমাকে যদি ফোনের মাধ্যমে যদি মেসেজও করে দেয় উনি আসবে এবং আমাদের আরও ভালোই হলো এবং সহযোগিতার আশ্বাস উনিও দিয়েছে এবং আমরা নিজেও সহযোগিতার আশ্বাস দিয়েছি কবি যতীন্দ্রনাথ স্মৃতিরক্ষা কমিটিকে, যে আমরা সব রকম সহযোগিতা করে এবং আশ্বাস দিই যাতে আমাদের কাজটা ভালো জায়গায় একটা যেতে পারে, যাতে আমাদের পশ্চিমবাংলার বুকে নাম হয় যে কবি যতীন্দ্রনাথ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে তার মূর্তি উন্মোচন করা হয়েছে। আপনার নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান হরপুর গ্রাম পঞ্চায়েত। আপনি এখানে উপস্থিত, আপনার পরিচয় যদি বলেন। আমার পরিচয় হলো কবি অর্থাৎ যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তার মেজ মেয়ে, তার ছোট ছেলে আমি। মানে ওনার তো 3 ছেলে এবং 4 মেয়ে, তার মধ্যে যে মেজ মেয়ে নীলা গুপ্ত, তার ছোট ছেলে হচ্ছে আমি। আমার নাম শুভ্রকান্তি গুপ্ত। আচ্ছা, আপনারা কোথায় থাকেন? আমরা থাকি হচ্ছে কাঁচরাপাড়া। আচ্ছা, কাঁচরাপাড়া জোনপুরে থাকি। আর কবির একটা উল্লেখ, করতাম সিএসএ। কবির কিছু লেখাতে উল্লেখ আছে যে কানলার ওপারে কোনো জায়গায় উনি থাকতেন, এরকম কোনো জায়গায়? না, ওনার বর্ধমানে ওনার মাতুলালয় ছিল পাতিলপাড়া, সেখানে ওনার জন্মটা হয়েছিল, কিন্তু ছোটোবেলার স্কুলিংটা ওনার এইখানে এই শান্তিপুরেতেই ওনার সব কিছু হয়েছিল। তারপর ওই 1911 সালে উনি বিই পাস করেন সিভিল নিয়ে, সেটা শিবপুর থেকে। আর তারপরে যে সব ব্যাপারটা, মানে এখানে নদিয়া ডিস্ট্রিক্টে যে ইঞ্জিনিয়ার পদে ছিলেন, তার পরবর্তীকালে কাশিমবাজার এস্টেটে উনি ওভারসিয়ার হিসেবে যোগ দেন এবং চাকরি এবং লেখা এই দুটোই একসাথে তার চলতে থাকে। এটা একটা বিশাল ব্যাপার। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে উনি কিন্তু সবসময় একদম সাধারণ মানুষকে নিয়েই লিখেছেন, কিন্তু ওনার এই লেখাতে এই সবসময় একটা শ্লেষ অথবা একটা রূপক সবসময় জড়িয়ে থাকত, যার জন্য সাধারণ মানুষদের কাছে উনি সবসময় এত কাছাকাছি হতে পারতেন না। কিন্তু কচিদা বা ওনার অনেক বেশিরভাগ যে কবিতাটা, সেটা কৃষক এবং শ্রমিকদের নিয়ে। এই যে সমস্ত দেশে যে সমস্ত খেটে খাওয়া যে মানুষ, যে মানুষেরা ওনার কাছে উনি যেটা মনে করছেন যে সব থেকে মানে তার জীবনের ন্যূনতম বেঁচে থাকতে গেলে যেটুকু প্রয়োজন, তারা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে সেটা উপার্জন করে। এবং তার জন্য উনি অনেক যারা জমিদার হিসেবে ছিলেন তখনকার দিনে, যারা কবিতা লিখতেন তাদের বলতেন যে চাষার ব্যারিস্টার, কিন্তু উনি তা ছিলেন না। উনি শ্রমিকদের সঙ্গে, চাষিদের সঙ্গে, যদিও ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু সবসময় হাতে হাত মিলিয়ে কাজ করতেন
এবং তার জন্যই তার কবিতাগুলো এত জীবন্ত আর এত প্রাণবন্ত, এত জীবন্ত আর এত প্রাণবন্ত। এবং এই যে কবিতা, এই যে মিশেল, এই যে একটা অদ্ভুত কবিতার মিশেল, বিশেষ করে মানে রবি ঠাকুরের থাকাকালীন, রবি ঠাকুরের সময় উনি প্রেজেন্ট থেকেও কোনো রকমভাবে ওনাকে অনুসরণ না করে উনি একটা যে স্বকীয় ভাবধারা, এটাকে উনি মানে এই কীভাবে পেরেছিলেন আমি জানি না, সেটা নিশ্চয়ই ওনার ভেতরেই ছিল। ছোটোবেলা থেকেই কিছু একটা হয়ে ওঠার, কিছু একটা হবার, কিছু একটা লেখার, সাধারণ মানুষকে সর্বসমক্ষে পরিচয় দেবার এই যে প্রচণ্ড ইচ্ছে, সেই ইচ্ছে থেকেই যে প্রত্যেকটা ইচ্ছে ওনার কবিতা হয়ে ফুটে বেরিয়েছে। হ্যাঁ, ওনার সম্পর্কে তো আমরা অনেকেই জানি, যেটা আমাদের জানার বিষয়। এটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই পারিবারিকভাবে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাহলে নিশ্চয়ই আপনারা একত্রিত আছেন, সেক্ষেত্রে সবাই কি জানেন যে এখানে তার বাড়ি বা সেখানে আগামী দিনে নিয়মিত আসা, এই অভ্যাসটা তৈরি হবে? আমাদের যে যোগাযোগ সেটা সম্পূর্ণভাবে ফেসবুক নির্ভর। এবার আমাদের যারা আত্মীয় স্বজন তারা সকলেই যাদের ফেসবুকের সঙ্গে পরিচয় আছে তারাই একমাত্র এটার সঙ্গে পরিচিত। আপনি কিভাবে জানলেন? আমি ফেসবুকের থ্রুতে আজকেই জানিয়েছেন? আমি হয়তো 2-4 দিন আগে থেকেই জেনেছি ব্যাপারটা, যেহেতু আমি ফেসবুকে দেখি, কারণ শুভ্রকান্তি গুপ্ত এই নামে আমার ফেসবুকে কবিতা বের হয়। আচ্ছা, আমি সেখানে বিয়ে করে আমার কিছু কবিতা রয়েছে, তো সেই জন্যে ওই যতীন্দ্রনাথ স্মৃতি সংঘ এখান থেকে সেটাও চলে আসে আমার কাছে, এবং আমি ওদের কাছে মানে যোগাযোগ করতাম। এর আগে কখনো দেখেননি? না, আমি এই প্রথম। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এখানে একটা লাইব্রেরি করতে চাইছেন এই স্মৃতি কমিটির পক্ষ থেকে, সেটাতে তো আপনাদের পূর্ণ সমর্থন আছে? পূর্ণ সমর্থন আছে, এবং আমিও চেষ্টা করব যে শুধু ব্যক্তিগতভাবে নয়, এটাকে আমাদের ওনার আর যারা সমস্ত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের যা ওরা দিতে পারবেন সেটাকে একত্রিত করে কিছু যেন আমরা সেখানে করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে মাঝে মধ্যে একটা জমি সংক্রান্ত সমস্যা উঠে থাকে। কেউ কেউ বলে থাকেন, যারা এখানে রয়েছেন তারা বলেন আপনারা নাকি পূর্বপুরুষগতভাবে তাদের অনুমতি দিয়েছিলেন, কেউ বলেন তাদের বিক্রি করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়। কোনো কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি। তার কারণটা হচ্ছে যে আমার যে দাদু ছিলেন তিনি সম্পূর্ণ অবৈষয়িক একজন মানুষ, এবং তার যে 3 ছেলে কর্মজীবনে তারা খুবই প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং তারাও খুবই অবৈষয়িক, মানে কোনো একটা যে থাকতে হবে বলে সেরকম কিছু করেছে, কিন্তু সেই রকমভাবে তারাও ওই দাদুর মতোই অত্যন্ত প্রচার বিমুখ, এবং নিজেদের নিয়েই ওরা ছিল আর কি। মানে কিন্তু এটা একটা যে পৈতৃক সম্পত্তি আছে সেখানে সেটাকে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন আছে। রক্ষণাবেক্ষণ কেননা হচ্ছে যে ওনার যে এত লেখা, তার জন্য একটা অন্তত লাইব্রেরি করা, যেগুলো একটা সংগ্রহশালা, এবং সেই দাদুর সঙ্গে থাকাকালীন আরও যে সমস্ত অন্যান্য কবিরা ছিলেন তাদের সমস্ত কবিতার বই সংগ্রহ করা, রাখা, এবং একই সঙ্গে চারপাশের মানুষকে সচেতন করা। আপনাদের পরিবারে এরকম একজন মানে গৌরবান্বিত মানুষ, তার জন্য আপনারা কখনো এখানে আসেননি? আমার নিজের মা এখানে এসেছিলেন। আপনাদের যাদের আমরা দেখতে পাচ্ছি তারা অত্যন্ত কম বয়সে এখানকার যুব সমাজের সবাইকে দেখছি, আর তার সঙ্গে কয়েকজন বয়স্ক রেসপন্সিবল মানুষকে দেখছে। কিন্তু আমার ছোটো মামা তরুণকান্তি সেন, আমার মাসতো বোন সুদেশনা ডাকনাম পাতুন, সে এসেছিল। কবির সুমন একবার এসেছিল অনেকটা আগে, সেই সময় আমার ছোটো মামা তরুণকান্তি সেন উনিও এসেছিলেন, সেই সময় আমার মাও এসেছিলেন। আমার ছোটদি কাকলি পাল সেও এখানে এসেছিল। তারপরে পরিবারগতভাবে আপনারা সকলেই জানেন যেখানে পৈতৃক ভিটে। হ্যাঁ, এখানে কেন জানবো না, পরিবার আমরা তো জানি তো ছোটবেলা থেকে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, তার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,